বন্ধুরা, তোমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্বন্ধে অনেক কিছু শুনেছো বা গণপরিষদ সম্বন্ধে শুনেছো, বা তোমাদের মধ্যে থেকে কেউ এমন আছে যে গণপরিষদ সম্বন্ধে পড়াশোনাও করেছে। কিন্তু আমরা আজকে এই গণপরিষদটাকে খুব ছোট করে বুঝবার চেষ্টা করব, বা এই গণপরিষদের কাজটা কি, কেনই বা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এলো এবং তার হাত ধরে কিভাবে সংবিধানের উৎপত্তি হচ্ছে, সেটা কিন্তু আজকে আমরা বিবেচনা করব, বা সেটা আজকে আমরা একটুখানি ঘুরে দেখবো যে এর গ্রহণযোগ্যতাটা কোথায়। তো চলো বন্ধুরা দেখে নিই। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে সব থেকে আগে যেটা খেয়াল রাখবো, এই যে ডায়াগ্রামটা বা ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অফিসিয়াল সিল বলা হয় যেটাকে, বা জলছাপ বা জলছবি বলতে পারো। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এবার আমরা প্রবেশ করি, তাহলে এই গণপরিষদ দের গুরুত্ব কি সেটা বিশ্লেষণ করবো। তো গণপরিষদ যার হাত ধরে গণপরিষদের উৎপত্তি, সেটা ছিল কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান। এই ক্যাবিনেট মিশন প্ল্যান কবে তৈরি হচ্ছে না, 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে, এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানে কিন্তু তিনজন প্রতিনিধি রয়েছেন। এক হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস রয়েছেন, এভি আলেকজান্ডার রয়েছেন, আর প্যাট্রিক লরেন্স রয়েছেন। এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানের হাত ধরে বা ক্যাবিনেট মিশনকে ধরেই কিন্তু কিসের উৎপত্তি হচ্ছে না, ক্যাবিনেট মিশনের হাত ধরেই কিন্তু আসছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হাত ধরেই কিন্তু আসছে কি না, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে যেটা খেয়াল রাখবো, যে এখানে টোটাল মেম্বার্স কতজন ছিল, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন মেম্বার্স ছিল। তো সেক্ষেত্রে খেয়াল রাখবো যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল মেম্বার্স ছিল কিন্তু 389 বন্ধুরা। টোটাল মেম্বার্স কত, 389 মেম্বার্স, যেখান থেকে আংশিক পার্টলি কোথা থেকে আসছে না, ব্রিটিশ রুল স্টেটস থেকে আসছে, আর কিছু আসছে নমিনেটেড হয়ে, অর্থাৎ যেগুলো প্রিন্সলি স্টেট অর্থাৎ রাজেন্দ্র বর্গ দ্বারা শাসিত রাজ্য থেকে কিন্তু কিছু প্রতিনিধি এখানে কিন্তু প্রেরিত হচ্ছেন। আর বাদবাকি যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ইংরেজ সরকার দ্বারা পরিচালিত রাজ্যগুলো থেকে কিন্তু ক্ষমতায় আসছে। এবং তারপরে কি পাচ্ছে না, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে কবে, বা তার প্রথম মিটিং কবে হচ্ছে, বা প্রথম অধিবেশন কবে হচ্ছে, সেক্ষেত্রে খেয়াল রাখবো যে ফার্স্ট মিটিং হচ্ছে 9th ডিসেম্বর 1946 এ। তো ফার্স্ট মিটিং বন্ধুরা কবে হচ্ছে, 9 ডিসেম্বর 1946। এবং এই যে গণপরিষদ, তার প্রথম সভাপতি কে ছিলেন, তো প্রথম সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহাকে কেন সভাপতি করা হচ্ছে না, কারণ তিনি এই গণপরিষদের কিন্তু সব থেকে বয়োজ্যেষ্ঠ সভ্য বা মেম্বার ছিলেন, এবং ওনাকে সভাপতি করা হচ্ছে। এবং সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল রাখবো কি, উনি কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট বা টেম্পোরারি চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে কি দেখতে পাওয়া যাচ্ছে না, 9 ডিসেম্বরের পর আবার কবে সেকেন্ড মিটিং হচ্ছে, সেকেন্ড মিটিং হচ্ছে 11th ডিসেম্বর 1946 এ। 11 ডিসেম্বর 1946 এ কি হচ্ছে না, সচিদানন্দ সিনহা কিন্তু এই পোস্ট থেকে সরে যাচ্ছেন, এবং সে তার জায়গায় কে আসছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু আসছেন। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি হিসাবে আসছেন, ইলেক্টেড পার্মানেন্ট প্রেসিডেন্ট। তো বন্ধুরা এখানে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের, যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে পরে উত্তর করব ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি জিজ্ঞেস করা হয় যে গণপরিষদের সর্বপ্রথম সভাপতি কে ছিলেন বা অস্থায়ী সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তিনি ছিলেন সচিদানন্দ সিনহা। এই গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে হচ্ছে না, 13 ডিসেম্বর 1946 এ। এই ডেটটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ 13 ডিসেম্বর 1946 এ কি করা হচ্ছে না, অবজেক্টিভ রেজলিউশন নেওয়া হচ্ছে, বা ভবিষ্যতে ভারত কিরকম হবে তার প্রেক্ষাপট কিন্তু তৈরি হচ্ছে এই সময়। এবং এই অবজেক্টিভ রেজলিউশন পেশ করছেন কে না, পেশ করছেন ভারতবর্ষের পরবর্তীকালে প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু। এবং এই অবজেক্টিভ রেজলিউশনকে আর কি হিসাবে চেনা হয় না, গাইডিং প্রিন্সিপালস হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়। এবং ভবিষ্যতের ভারত অর্থাৎ স্বাধীন ভারত কিরকম রাষ্ট্র হবে তার রূপরেখা কিন্তু এখান থেকে পাওয়া যায়। যেমন সব থেকে আগে কি পাওয়া যাচ্ছে না, ইট ইজ সভারেন রিপাবলিক, অর্থাৎ ভারত সরকার ভারতীয় ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার মালিক হবে, এবং ভারত সরকারই নির্ধারণ করবে ভবিষ্যতের ভারত কিরকম হবে। পাশাপাশি আর কি বৈশিষ্ট্য ছিল সেগুলো দেখে নিই। তো কি হবে না, ইট উইল হ্যাভ আ রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান কিন্তু পুরোপুরি একটি লিখিত সংবিধান হবে। এটা কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিরকম হবে না, ইট শুড বি আ রিটেন কনস্টিটিউশন। আর আপামর জনগণ বা সাধারণ জনগণ কিরকম তাদের রোল হবে, বা কি ভূমিকা তারা পালন করবে, বা কিরকম সুযোগ সুবিধা পাবে, সেক্ষেত্রে বলা হচ্ছিল যে তারা ফান্ডামেন্টাল রাইটস পাবেন। ফান্ডামেন্টাল রাইটস গুলো কি না, এগুলো কিছু বেসিক রাইটস বন্ধুরা আমরা জানি, যেগুলো প্রত্যেকটা ভারতীয় নাগরিককে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সে আক্ষরিক অর্থে মানুষ হতে পারে, অর্থাৎ ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে, এবং সবসময় কিন্তু যেটা ঠিক সেটাকেই কিন্তু পাথেয় করে এগিয়ে যেতে পারে। নেক্সটলি কি বলা হয়েছিল, ইট উইল বি ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ ভারত
কি হবে না একটি রাষ্ট্র হবে যেখানে প্রত্যেকটা রাজ্যের সঙ্গে কিন্তু নিযুক্ত থাকবে, এবং এটাকে কি হিসাবে দেখা হচ্ছে, এটা ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ বহু রাজ্য একসঙ্গে থাকার পর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, এটাই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং নেক্সটলি কি পাচ্ছি, অন 22nd জানুয়ারি 1947, অর্থাৎ 22শে জানুয়ারি 1947 সালে কি হচ্ছে, এই অবজেক্টিভ রেজলিউশন গেটস পাসড, অর্থাৎ এই অবজেক্টিভ রেজলিউশন কিন্তু পাস করা হচ্ছে। এবং 14th আগস্টে আমরা কি পাচ্ছি, 14th আগস্টে আমরা পাচ্ছি পাকিস্তান ফর্ম হচ্ছে, আর 15th আগস্টে কি হচ্ছে না, 15th আগস্টে তৈরি হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তৈরি হচ্ছে। এবং এইটা কিসের মাধ্যমে হচ্ছে, আগের দিন আমরা পড়ছিলাম যে এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর মাধ্যমে কিন্তু হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কিন্তু ভারতকে যেরকম স্বাধীন করছে, পাশাপাশি ভারত কিন্তু দ্বিখণ্ডিত হচ্ছে, এবং সেখানে দুটো রাষ্ট্র আত্মপ্রকাশ করছে, একটা করছে পাকিস্তান, আরেকটা করছে ভারতবর্ষ। এবং পাকিস্তান কবে তৈরি হচ্ছে, পাকিস্তান তৈরি হচ্ছে 14th আগস্ট 1947 এ, আর ইন্ডিয়া তৈরি হচ্ছে 15th of August 1947 এ। নেক্সট দেখি, এবং এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1947, এটাকে সর্বপ্রথম তুলে ধরেছিলেন কে, তো লর্ড মাউন্টব্যাটেন এটাকে আনেন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওনার পৃষ্ঠপোষকতায় কিন্তু আত্মপ্রকাশ করছে। এছাড়া কি হচ্ছে, 22শে জুলাই 1947 সালে কি হচ্ছে না, ভারতের জন্য, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা পাবে, এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যেটা হচ্ছে যে ভারত স্বাধীন হওয়ার পরে তো ভারতের একটা স্বতন্ত্র তোমার পতাকা দরকার, বা একটা রাষ্ট্রের স্বীকৃতি হিসাবে এমন কিছু থাকা উচিত যেটা দেখে আমরা ভারতকে অন্যান্য রাষ্ট্র থেকে তফাৎ করতে পারি। তো সেক্ষেত্রে 15ই আগস্ট 1947 আসবার আগেই কিন্তু কি হচ্ছে না, 22nd জুলাই 1947 কিন্তু ইন্ডিয়ান ট্রাইকালার বা ভারতীয় জাতীয় পতাকা কিন্তু নির্ধারিত হচ্ছে, ইন্ডিয়ান ট্রাইকালার বা ভারতীয় জাতীয় পতাকা কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং ভারত এবং পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার পর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই যে গণপরিষদ, যেখানে 389 মেম্বার্স ছিল, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ভারতীয় গণপরিষদে আমরা সদস্য সংখ্যা কত পাচ্ছি, 299। এবং সেটা কিভাবে হচ্ছে না, 389 যেটা কিনা অরিজিনাল স্ট্রেংথ ছিল গণপরিষদের, সেখান থেকে কিন্তু সদস্য সংখ্যা কমে আসছে। কেন? কারণ ভারতকে দ্বিখণ্ডিত করে কিন্তু আরেকটা রাষ্ট্র আত্মপ্রকাশ করেছিল, যেটার নাম ছিল পাকিস্তান। এবং আর কি হচ্ছে না, 29th আগস্ট, এই ডেটটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট। 29th আগস্ট 1947 কি হচ্ছে না, খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তৈরি হচ্ছে। এই ড্রাফটিং কমিটির হাত ধরেই কিন্তু কি হচ্ছে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু আত্মপ্রকাশ করে। তাহলে আমরা কি পেলাম, যে প্রথমে তৈরি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, এবং গণপরিষদের হাত ধরে তৈরি হচ্ছে খসড়া কমিটি, এবং তার হাত ধরে কিন্তু তৈরি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন, এই ড্রাফটিং কমিটি তৈরি হচ্ছে 29শে আগস্ট 1947 সালে। এবং যেটা হচ্ছে যে এই খসড়া কমিটির প্রধান কিন্তু ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, যার জন্য ডক্টর বি আর আম্বেদকরকে কি হিসাবে চিহ্নিত করা হয়, ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের পিতা, বা ভারতীয় সংবিধানের রূপকার, বা মডার্ন মনু হিসেবেও কিন্তু ওনাকে চিহ্নিত করা হয়। নেক্সট পয়েন্টে চলে যাই, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফার্স্ট ড্রাফটেড অন ফেব্রুয়ারি 1948। তো ফেব্রুয়ারি 1948 এ প্রথম ড্রাফট তৈরি হয়, এবং তারপরে 3টে রিডিং এর মাধ্যমে 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান কিন্তু গণপরিষদ কর্তৃক গৃহীত হচ্ছে, যার জন্য 26 নভেম্বর 1949 কে কি হিসাবে চিহ্নিত করা হয়, বলা হয় যে অন দিস পার্টিকুলার ডে কি হয়েছে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ড্রাফটেড, অর্থাৎ ভারতীয় সংবিধান কিন্তু এই দিনে গৃহীত হয়, এবং এটা রচিত হয় এই সময়, অর্থাৎ 26 নভেম্বর 1949 ভারতীয় সংবিধান রচিত হচ্ছে। এবং এটা কার্যকরী হচ্ছে কবে, and came into use from 26th of January 1950। 1950-এ 26শে জানুয়ারিতে কিন্তু ভারতীয় সংবিধান আপামর জনগণের কাজের জন্য কিন্তু ব্যবহার করা আরম্ভ হচ্ছে। এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে 26শে জানুয়ারি কেন, কারণ কেন 15ই আগস্ট নয়, তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, যে 26শে জানুয়ারি গুরুত্বটা কি। তো সেক্ষেত্রে যেটা মনে রাখবো আমরা, যে January 26 was selected as the date of commencement of the constitution of the India, because on this date
In the year 1930, Indian people observed Independence Day following the resolution of Purna Swaraj of Congress on 31st December 1929. অর্থাৎ 26শে জানুয়ারির গুরুত্বটা কি না, এই দিনে কি হয়েছিল যে 1929 সালে কংগ্রেস সরকার কিন্তু পূর্ণ স্বরাজ ঘোষণা করতে চায় এবং তার মাধ্যমে ভারতকে স্বাধীন বলে স্বীকৃতি দিতে চেয়েছিল। তো সেই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য কিন্তু এই ডেটটাকেই বেছে নেওয়া হয় ভারতীয় সংবিধানকে কার্যকরী করার জন্য। এছাড়া আর কি ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত এটা গৃহীত হচ্ছে গণপরিষদ কর্তৃক কবে না, সেটা কিন্তু গৃহীত হচ্ছে 24শে জানুয়ারি 1950, 24th of January 1950-তে। এবং এই ডেটটার কিন্তু আরেকটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কি না, এই ডেটে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে কিনা গণপরিষদের সভাপতি ছিলেন তাকে কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। এবং এই ভারতীয় সংবিধান মোট তৈরি করতে কতদিন সময় লেগেছে বন্ধুরা, তো সেক্ষেত্রে খেয়াল রাখবো এই ডেটটাকেও কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে 2 বছর 11 মাস 18 দিন, 2 years 11 months and 18 days এই সময়টা কিন্তু লেগেছে এই সংবিধানটাকে তৈরি করতে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করতে কতদিন সময় লেগেছে বন্ধুরা যদি জিজ্ঞেস করা হয়, উত্তর কি করবো আমরা, 2 বছর 11 মাস 18 দিন is the time spent to frame the entire Indian constitution। আর কি 1950 সালে যখন ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল তখন এই সংবিধানে ধারার সংখ্যা কতগুলো ছিল বা আর্টিকেলস কতগুলো ছিল, তো খেয়াল রাখবো 395 আর্টিকেলস। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে কততে, এখন কিন্তু সেটা অ্যাবাভ 450 আর্টিকেলস। আর কি এই সংবিধান 22টা ভাগে বিভক্ত হতো, তো এখনো 22টা ভাগে বিভক্ত হয়। আর কি এখানে 8খানা তপশিল আছে, 8 শিডিউলস, যেটা কিন্তু বর্তমানকালে বন্ধুরা বেড়ে দাঁড়িয়েছে কততে না 12 শিডিউলস, অর্থাৎ 12টা তপশিলে কিন্তু এর কিন্তু সংখ্যা বেড়েছে, 12টা তপশিল হয়েছে। আগে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন এখানে তপশিলের সংখ্যা ছিল 8টা, এখন বেড়ে দাঁড়িয়েছে কতগুলো সত্যি, এখন বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 12টা শিডিউলে। নেক্সট এবার তো বন্ধুরা আমরা কি দেখতে পেলাম যে গণপরিষদ তৈরি হচ্ছে, গণপরিষদ ক্যাবিনেট মিশন প্ল্যানের হাত ধরে তৈরি হচ্ছে এবং এই গণপরিষদের হাত ধরে পরবর্তীকালে তৈরি হচ্ছে খসড়া কমিটি, আর খসড়া কমিটির হাত ধরে কিন্তু তৈরি হচ্ছে ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান পৃথিবীর কিন্তু সব থেকে বড় লিখিত সংবিধানের মধ্যে থেকে অন্যতম। তো আমরা আরেকবার সব ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে একটুখানি চোখ বুলিয়ে নিই। তো ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা আমাদেরকে মনে রাখতেই হবে, পরীক্ষায় আমাদের কাজে লাগবে এবং WBCS এর ক্ষেত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি এখান থেকে প্রশ্ন থাকেই প্রত্যেকবার। তো সেক্ষেত্রে কি খেয়াল রাখবো যে ইলেকশন ফর দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা কবে হচ্ছে, 1946 এ হচ্ছে। ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা কবে হচ্ছে, 9th December 1946 এ। সেকেন্ড মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা হচ্ছে কবে না 11th December 1946 এ। থার্ড মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা কবে হচ্ছে 13 December 1946 এ। এবং এখানে অবজেক্টিভ রেজলিউশন পেশ করা হচ্ছে, করছেন কে, সেটা করছেন কিন্তু জওয়াহরলাল নেহরু। অবজেক্টিভ রেজলিউশন গণপরিষদ কর্তৃক স্বীকৃতি পাচ্ছে কবে, সেটা হচ্ছে 22nd of January 1947 এ হচ্ছে। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডাপ্টেড হচ্ছে কবে, 22nd July 1947 এ। আর কি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে কবে না 15th of August 1947 এ। যেটা বলেছিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হাত ধরে তৈরি হয় কি না ড্রাফটিং কমিটি। তো ড্রাফটিং কমিটি তৈরি হচ্ছে কবে, খসড়া কমিটি তৈরি হচ্ছে 29th of August 1947 এ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে 6 December 1946 এ। প্রথম মিটিং হচ্ছে কবে, 9th December 1946। আর ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি কবে তৈরি হচ্ছে, 29th of August 1947। ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে তৈরি হচ্ছে বা কবে গৃহীত হচ্ছে, তো সেক্ষেত্রে খেয়াল রাখবো 26শে নভেম্বর 1949। পরীক্ষা জিজ্ঞেস করে বারবার the which day is celebrated as Constitution Day, তো খেয়াল রাখবো যে এই ডেটটাকেই বলা হয় কনস্টিটিউশন ডে। এই ডেটটাকেই বলা হচ্ছে কনস্টিটিউশন ডে, ঠিক আছে, কারণ এই দিনে ভারতীয় সংবিধান কিন্তু তৈরি হচ্ছে বা গণপরিষদ কর্তৃক গৃহীত হচ্ছে ভারতীয় সংবিধান। এবং এই সংবিধান কার্যকরী হচ্ছে কবে, সেটা কার্যকরী হচ্ছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কার্যকরী হচ্ছে 26th of January 1950 তে। আর ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত গৃহীত হচ্ছে কবে, 24শে জানুয়ারি 1950। এবং
ওই একই ডেটে কি হচ্ছে না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যে কিনা গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন, তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে, ভারতের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কিন্তু নিযুক্ত হবেন। এটা কিন্তু নির্ধারিত হচ্ছে এই সময়। তো এরপরে আরো গুরুত্বপূর্ণ টপিকের জন্য রিভিশনের সাথে কানেক্টেড থাকো। এরপরে আরো এই সংক্রান্ত বিষয়ে অন্যান্য টপিকস নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।